প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি অনলাইন ক্লাস আরম্ভ করছি। আমার গত 2-3টি অনলাইন ক্লাসে রসায়নের আমরা পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করছি। আজকে আমি পরমাণুর যে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আলোচনা করব। ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আলোচনা করতে প্রথমে আমরা যে ইলেকট্রনগুলো বিভিন্ন শক্তি স্তরে থাকে, তাহলে আমি প্রথমে আলোচনা করব শক্তি স্তর। বোর পরমাণুতে অবস্থিত যে শক্তি স্তরগুলোর কথা বর্ণনা করেছেন ওইগুলোকে বলা হয় প্রধান শক্তি স্তর। কি বলা হয়? প্রধান শক্তি স্তর বলা হয়। এবং এই প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হল 2n²। ইলেকট্রন ধারণ ক্ষমতা হল কত? 2n²। n এর মান n = 1 2 3 4। n = 1 হলে প্রথম প্রধান শক্তি স্তর। আমি পূর্বে বলেছিলাম যে শক্তি স্তরগুলোকে প্রথম শক্তি স্তর L, তারপরে L, M, AM, N, M। প্রথম যে শক্তি স্তরগুলো আছে এই শক্তি স্তরগুলোকে KLMN দ্বারা লিখা হয়। প্রথম শক্তি স্তরটা হলো K, দ্বিতীয় শক্তি স্তর L, তৃতীয় শক্তি স্তর M, তৃতীয় শক্তি স্তর N। তাহলে যে প্রধান শক্তি স্তর আছে, প্রথম শক্তি স্তরটাকে K, দ্বিতীয় শক্তি স্তরটাকে L, তৃতীয় শক্তি স্তর M, চতুর্থ শক্তি স্তরটাকে N দ্বারা লেখা হয়। এখন n = 1 হলে প্রধান শক্তি স্তরে শক্তি স্তর L এ শক্তি স্তর K এ ইলেকট্রন সংখ্যা কত হবে? 2 × n এর মান 1² 2। সর্বোচ্চ প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। সর্বোচ্চ প্রধান শক্তি স্তর কয়টা ইলেকট্রন? প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে? 2টা। n = 2 হলে দ্বিতীয় প্রধান শক্তি স্তর L এ ইলেকট্রন সংখ্যা 2 × 2² মানে 8টি। কয়টি থাকবে? 8টি। n = 3 হলে তৃতীয় প্রধান শক্তি স্তরে M এ ইলেকট্রন সংখ্যা হবে 2 × 3² মানে 18টি। n = 4 হলে চতুর্থ প্রধান শক্তি স্তর N এ ইলেকট্রন সংখ্যা হবে 2 × 4² অর্থাৎ 32টি। তাহলে আমরা যে বোরের আলোচনা অনুসারে যে প্রধান যে শক্তি স্তর, প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হলাম যে 2n² এবং n এর মান 1 2 3 4 ইত্যাদি। n এর মান যদি 1 হয় তাহলে এটা হলো প্রথম প্রধান শক্তি স্তর, এটাকে K দিয়ে লেখা হয়। প্রথম প্রধান শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 2 × 1² মানে 2 এবং n = 2 হলে দ্বিতীয় প্রধান শক্তি স্তর L এ ইলেকট্রন সংখ্যা 8। n = 3 হলে তৃতীয় প্রধান শক্তি স্তর M এ ইলেকট্রন সংখ্যা 18। n = 4 হলে চতুর্থ প্রধান শক্তি স্তর N এ ইলেকট্রন সংখ্যা 32টি। এভাবে পঞ্চম হলে
n এর মান 5 হবে, ষষ্ঠ হলে n এর মান 6 হবে। এই হলো প্রথম প্রধান শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা। বোরের বর্ণনা অনুসারে প্রত্যেকটা শক্তি স্তরে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো কত? 2n²। n স্বাভাবিক সংখ্যা, n এর মান 1 2 3। তাহলে আমরা প্রধান শক্তি স্তরে ইলেকট্রনের ধারণ ক্ষমতা সম্পর্কে জানলাম। এখন আমরা জানব উপশক্তি স্তর। আমরা এখন জানব উপশক্তি স্তর। আমরা প্রধান শক্তি স্তরকে প্রধান শক্তি স্তরকে n এবং শক্তি স্তরকে I দ্বারা প্রকাশ করা হয়। L এর মান 0 হতে এবং n = 1 হতে আরম্ভ হয়। I এর মান কত থেকে? L এর মান 0 থেকে। উপশক্তি স্তর I এর মান কত থেকে? 0 থেকে। এবং প্রধান শক্তি স্তর n এর মান কত থেকে আরম্ভ হয়? 1 থেকে আরম্ভ হয়। তাহলে আমরা যে উপশক্তি স্তরের ধারণা, প্রধান শক্তি স্তরকে আমরা কি লিখি? n, এবং উপশক্তি স্তরকে আমরা I দ্বারা প্রকাশ করা হয়। প্রথম I এর মান 0 থেকে এবং n এর মান কত থেকে আরম্ভ হয়? 1 থেকে। I এর মান 0 থেকে, n এর মান আরম্ভ হয় 1 থেকে। উপশক্তি স্তরকে সাধারণত উপশক্তি স্তরকে S, P, D, F দ্বারা প্রকাশ করা হয়। আমরা উপশক্তি স্তরগুলোকে কি দ্বারা? S, P, D, F দ্বারা প্রকাশ করা হয়। এখন I এর মান নিচে দেখানো হলো। আইটাকে উপশক্তি স্তর, এবং এই উপশক্তি স্তরের মানটা আমরা কি করলাম? নিচে আমরা দেখালাম। কিভাবে দেখাবো? n = যদি কত? n = 1, I = 0 হলে I = 1, n = যদি n = 1, I = 0 হলে 0, I = 0 হলে অরবিট মানে শক্তি স্তর, অরবিটাল থাকবে একটি। অরবিটাল থাকবে কয়টি? একটি, মানে 1s। কত s? 1s। অর্থাৎ n = যদি 1, I = যদি 0 হলে অরবিট সংখ্যা হবে কত? একটি। তাহলে এখানে কত হবে? 1s। এরপর n = যদি 2, I = হবে কত? 0 1, অরবিট হবে
দুইটি, তাহলে 2s 2p। তাহলে দেখো n equal to 0, I equal to 0, শক্তি স্তর কয়টি? একটি, 1s। n equal to যখন 2 হবে, I এর মান হবে 0 1। এখানে অরবিট হবে দুইটি অরবিট দুটি হবে 2s 2p। এবার n equal to যদি 3 হয়, I equal to হবে 0 1 2, অরবিট হবে কয়টি? তিনটি, তাহলে 3s 3p 3d। এবার n সমান যদি 4 হয়, I equal to হবে 0 1 2 3, অরবিটাল হবে চারটি, কত হবে? 4s 4p 4d 4f। এবার n equal to যদি 5 হয়, n equal to 5 হলে I equal to 0 1 2 3 4, অরবিট হবে পাঁচটি, অরবিট হবে কত? পাঁচটি। এখন দেখো এখানে অরবিট হচ্ছে কয়টি? পাঁচটি অরবিট থাকবে, অরবিট থাকবে কয়টি? পাঁচটি। তাহলে এবারে n equal to 5 হলে n equal to 5 হলে অরবিট থাকবে কয়টি? n equal to 4 হলে অরবিট থাকবে কয়টি? পাঁচটি। n equal to 5 হলে অরবিট থাকবে পাঁচটি। n equal to যদি 6 হয়, তাহলে সেখানে অরবিট থাকবে কয়টি? 6টি থাকবে। কিন্তু 4s কিন্তু দেখো, কিন্তু 4s 4p 4d 4f এই চারটি অরবিটালে সবগুলো ইলেকট্রন বিন্যাস করা সম্ভব। তাহলে পরবর্তী অরবিটালগুলোর প্রয়োজন নাই, যেহেতু 4s 4p 4d এবং 4f এই অরবিটালগুলোতে সবগুলো ইলেকট্রন বিন্যাস করা সম্ভব। এজন্য যে বাকি অরবিটালগুলোর আর প্রয়োজন হয় না। আমরা কি পেলাম? অরবিটালের সংখ্যা পেলাম। তাহলে আমরা প্রধান শক্তি স্তরকে n, উপ শক্তি স্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়? I দ্বারা প্রকাশ করা হয়। এবং I এর মান 0 থেকে আরম্ভ, n এর মান 1 থেকে আরম্ভ। n সমান যখন 1 হবে, I সমান 0 হলে অরবিট হবে একটি, যাকে লেখা হয় 1s। এরপর n সমান 2, I সমান 0 1, এখানে অরবিট হবে দুইটি, 2s 2p। n সমান 3 হলে I সমান 0 1 2 3, অরবিটাল তিনটি, 3s 3p 3d। n সমান 4 হলে l equal to 0 1 2 3, অরবিট সাইডটি, 4s 4p 4d 4f। n equal to 5 হলে I equal to 0 1 2 3 4 5, অরবিট হলো পাঁচটি। কিন্তু দেখো 4s 4p 4d এবং 4f এই চারটি অরবিটালে সবগুলো ইলেকট্রন বিন্যাস করা সম্ভব। পরবর্তী অরবিটালগুলোর আর প্রয়োজন হয় না, পরবর্তী অরবিটালগুলোর কি হয় না? প্রয়োজন হয় না। এখন আমরা দেখব প্রতিটা অরবিটে কয়টি ইলেকট্রন থাকে।
এখন আমরা দেখব প্রতিটা অরবিটে কয়টি ইলেকট্রন থাকে। এখন আমরা দেখব যে প্রতিটি অরবিটে ইলেকট্রনের কয়টি ইলেকট্রন থাকে। আমরা অরবিট শক্তির স্তর সম্পর্কে ধারণা পেলাম এবং উপ শক্তির স্তরগুলো সম্পর্ক ধারণা পেলাম। এবার আমরা দেখব যে প্রতিটা শক্তির স্তরে কয়টা ইলেকট্রন থাকে। এবার প্রতিটি অরবিটে ইলেকট্রনের সংখ্যা, প্রতিটা অরবিটে কার সংখ্যা? ইলেকট্রনের সংখ্যা। অর্থাৎ প্রতিটা অরবিটে কয়টা ইলেকট্রন থাকবে। এটা একটা সূত্র আছে, প্রতিটি অরবিটে ইলেকট্রনের সংখ্যা হলো 2 × L+1। প্রতিটি অরবিটে ইলেকট্রনের সংখ্যা হলো কত? 2 × 1 + Li+1। প্রতিটি অরবিটে ইলেকট্রনের সংখ্যা হবে কত? 2 × I+1। প্রতিটি অরবিটে ইলেকট্রনের সংখ্যা হবে কত? 2 × I+1। এবার তাহলে আমরা প্রতিটি অরবিটে ইলেকট্রনের সংখ্যা পেলাম। এবার ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম। ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম। যে ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম বা নীতি, এক কথায় ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম, যে ইলেকট্রন প্রতিটি শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে? 2 × L+ কত? 1। 2 × L+1। এবার পরমাণুতে যে ইলেকট্রন প্রথমে যাবে, যে ইলেকট্রন বিন্যাসের নীতি, যে ইলেকট্রন বিন্যাসে পরমাণুর প্রথম ইলেকট্রন প্রবেশ করবে নিম্ন শক্তি স্তরে, তারপর ইলেকট্রন প্রবেশ করবে উচ্চ শক্তি স্তর। প্রথম ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম হল ইলেকট্রন প্রথম প্রবেশ করবে কোথায়? সর্বনিম্ন শক্তি স্তর। তারপর ইলেকট্রন প্রবেশ করবে সর্বোচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। এবার তাহলে প্রথমে প্রবেশ করবে কোথায়? যে নিম্ন শক্তি স্তর পূর্ণ করে তারপর যাবে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে এবং সেই ইলেকট্রনটা প্রবেশ করবে কার উপর? N এবং L এর N এবং I এর মানের উপর নির্ভর করবে। ইলেকট্রন প্রবেশটা নির্ভর করবে কার উপর? যে ইলেকট্রন কোন শক্তি স্তরে প্রবেশ করবে তা নির্ভর করবে N এবং কার উপর? I এর মানের উপর। যেমন ধরা 3D অরবিটালের জন্য 3D অরবিটালের জন্য n এর মান কত? 3। 3D অরবিটালে n এর মান কত? 3। এরপর আসো L এর মান কত হবে? 3D অরবিটালে L এর মান 2, I এর মান 2। 3D অরবিটালে n এর মান কত? 3, I এর মান কত? 2। তাহলে এখানে শক্তি স্তর হবে n + I। n এর মান 3, n এর মান 3, I এর মান 2 সমান কত? 5। এবার আসো
4s অরবিটালের জন্য n এর মান 4, i এর মান 1, তাহলে n প্লাস i ইকুয়াল টু 4 প্লাস 1 ইকুয়াল 5। তাইলে ইলেকট্রন যে প্রবেশ করবে তা নির্ভর করবে কার উপর? n এবং i এর শক্তির উপর। অর্থাৎ যেখানে n প্লাস i এর মান কম সেখানে প্রথম ইলেকট্রন প্রবেশ করবে, তারপর প্রবেশ করবে যেখানে n প্লাস i এর মান বেশি। এখানে দেখো 3d অরবিটে n এর মান n ইকুয়াল টু 3, i equal to 2, n plus i equal to 3 plus 2 equal 5। 4s অরবিটালে দেখো n equal to 4, i equal to 1 হলে n plus i equal to কত? 4 plus 1 equal 5। সরি, এখানে l হবে 0। এখন দেখো তাইলে ইলেকট্রন প্রবেশ করবে কোথায়? 3d অরবিটালের জন্য n এর মান 3, i এর মান 2, n প্লাস i ইকুয়াল টু 5। 4s অরবিটালের জন্য n 4, i 0 হলে n প্লাস 0 ইকুয়াল টু 4 প্লাস 0 সমান 5। এখন দেখো ইলেকট্রন প্রবেশ করবে n প্লাস 1 এর যেখানে মান কম সেখানে। তো এখানে দেখো যে 3d তে n প্লাস 1 এর মান 5, 4s এ n প্লাস 1 এর মান কত? n প্লাস i এর মান কত? n প্লাস i এর মান কত? n প্লাস i এর মান 4 প্লাস 0 4। তাইলে এখানে দেখো যে শক্তি স্তর কোনটা? 4s থেকে 3d এর শক্তি, 4s থেকে 3d এর শক্তি বেশি, 4s থেকে 3d এর শক্তি বেশি, যার কারণে ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে 4s এ, পরে প্রবেশ করবে কোথায়? 3d তে। তোমরা যে আমরা যে ইলেকট্রন আগে যাবে কোথায়? কম শক্তি স্তর, পরে যাবে কোথায়? বেশি শক্তি স্তর। শক্তি স্তর নির্ভর করবে কার উপর? n প্লাস i এর উপর। n প্লাস কার উপর? n প্লাস i এর উপর। এখন যদি আমরা 3d তে যাই, 3d তে গেলে i এর মান কত? 2 আর n এর মান 3, n প্লাস 1 শক্তি হলো কত? 5। আর 4s এ অরবিটে n সমান 4, i সমান 0 হলে n প্লাস i ইকুয়াল টু 4 প্লাস 0। তাহলে এখানে দেখো n প্লাস 3d তে n প্লাস i এর মান হলো 5, 4s এ n প্লাস i এর মান হলো 4। তাহলে দেখা যায় যে 4s এর শক্তিকে কম কার থেকে? 3d থেকে। 3d এ শক্তি বেশি, তাহলে ইলেকট্রন প্রথমে যাবে কোথায়? 4s এ, তারপরে যাবে 3d তে। এবার দেখো যদি কি হয়? n প্লাস 1 এর মান সমান হয় তাহলে কি হবে? n প্লাস দুইটা অরবিটে যদি n প্লাস 1 এর মান সমান হয় তাহলে কি হবে? এখন দেখো দুইটা অরবিটে দুইটি অরবিটালে n প্লাস i এর মান সমান হলে যেমন 3d 4p, 3d এবং 4p এ n প্লাস 1, 3d তে n প্লাস 1 এর মান কত? 3 প্লাস 2
2 = 5 আর 4p তে হলো n প্লাস I এর মান হলো 4 + 1 = 4 + 1 = 5। এখন দেখো 3d এবং 4p এই দুইটা অরবিটে n প্লাস I এর মান কি n প্লাস I এর মান সমান। আমরা বলছিলাম যে ইলেকট্রন কোথায় যাবে, ইলেকট্রন যে কোন শক্তি স্তরে যাবে নির্ভর করবে n প্লাস I এর উপর। যে শক্তি স্তরে n প্লাস I এর মান বেশি ইলেকট্রন যাবে, যে শক্তি স্তরে n প্লাস I এর মান কম ওই শক্তি স্তরে যাবে প্রথমে, তারপরে যাবে যেখানে n প্লাস I এর মান বেশি ওই শক্তি স্তরে। কিন্তু যদি দুইটা শক্তি স্তরে n প্লাস I এর মান কি হয়, সমান হয়, n প্লাস কার মান I এর মান সমান হয়, তাহলে ইলেকট্রন কোন শক্তি স্তরে যাবে। তাহলে এখানে যখন দেখো n প্লাস I এর মান কি সমান, তাহলে ইলেকট্রন কোথায় যাবে, ইলেকট্রন যাবে যেখানে n এর মান কম। যেখানে n এর মান কম প্রথম যাবে এই শক্তি স্তরে, তারপরে যাবে যেখানে n এর মান বেশি। তাহলে আমরা দেখো খেয়াল রাখবে n প্লাস ইলেকট্রন প্রবেশ নির্ভর করবে n প্লাস I এর উপর। যেখানে n প্লাস I এর মান কম প্রথম ইলেকট্রন যাবে n প্লাস I এর মান যেখানে কম সেখানে, এরপরে যাবে যেখানে n প্লাস I এর মান বেশি সেই অরবিটে যাবে। কিন্তু দুইটা অরবিটে যদি n প্লাস I এর মান সমান হয় তাহলে ইলেকট্রন কোথায় যাবে, প্রথমে যাবে যেখানে কার মান কম n এর মান কম সেই শক্তি স্তরে যাবে আগে, তারপরে যাবে পরবর্তী শক্তি স্তরে। শিক্ষার্থীবৃন্দ অবশ্যই তোমরা এই নিয়মগুলো খেয়াল যদি রাখো বা মনে রাখো তাহলে তোমরা কি করতে পারবে, যে ইলেকট্রন বিন্যাস করতে পারবে। তাইলে এখন উপরের আলোচনা থেকে দেখো, উপরের আলোচনা থেকে আমরা এখন সংক্ষেপে যে ইলেকট্রন তোমরা বিন্যাস করবে সেই জিনিসটা আমরা লিখে দিতে পারি। যেমন অরবিটালে শক্তির ক্রম আছে কত, 1s, তারপরে আছে 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f। তাইলে প্রথম ইলেকট্রন যাবে কোথায় দেখো, 1s, তারপরে যাবে কোথায় 2s, তারপরে কোথায় যাবে 2p, 3s, তারপরে 3p, 4s, তারপরে 5s, 5p, 5d, 5f। তাইলে এরপরে কোথায় যাচ্ছে দেখো, তাইলে আমরা এখানে যে শক্তির ক্রম পড়েছিলাম তাহলে সেই শক্তি ক্রম অনুসারে দেখো প্রথম ইলেকট্রন যাবে 1s, তারপরে যাবে 2s, 2p, 3s, 3s এর পরে যাবে 3p, 3p থেকে কোথায় যাবে 4s, 4s থেকে যাবে 3d, 3d থেকে 4p, 4p থেকে 5s এ যাবে, 4p থেকে কোথায় যাবে 5s এ যাবে। তাইলে ইলেকট্রন, কারণ এই শক্তি এটার থেকে এটার শক্তি স্তর কি 2s এ যাবে, 2s এর পরে কোথায় যাবে 2p, 2p থেকে যাবে 3s, 3s থেকে কোথায় 3p, 3p থেকে ইলেকট্রন যাওয়ার কথা কোথায় 3d তে, কিন্তু 3d তে না যায় কোথায় যাচ্ছে 4s। কেন 4s এ 3d থেকে
4s এর শক্তি কম, 4s থেকে শক্তি কম। এরপরে দেখো 3d থেকে 4s, তারপরে কোথায় 4p, 4p থেকে 4d পুরে পে না যায় কোথায় যাবে 5s। কেন 5s? যেহেতু এই দুইটার শক্তি থেকে এটার শক্তি কি কম, যার কারণে ইলেকট্রন এইভাবে কি করবে, ইলেকট্রনগুলো পর্যায়ক্রমে তার এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যাবে। এবার আমরা যদি সংক্ষেপে আমরা দেখাই দিই যে ইলেকট্রনগুলো কোন শক্তি স্তর থেকে কোন শক্তি স্তরে যাবে, আমরা যদি সংক্ষেপে দেখাই দিই তাহলে প্রথমে যাবে 1s, তারপরে 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s। তাহলে দেখো এই 2s থেকে কোথায়, এই 2s থেকে 1s এর শক্তি কম, এরপরে 1s যাবে 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s। এভাবে পর্যায়ক্রমে ইলেকট্রনগুলো কি করবে, পর্যায়ক্রমে ইলেকট্রনগুলো এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে এই নিয়ম অনুসারে যাবে। এখন তোমরা ইলেকট্রন বিন্যাস করার সময়ে যদি তোমরা এই সাধারণ নীতিটা খেয়াল রেখো তাহলে অবশ্যই তোমরা কি করতে পারবে, ইলেকট্রন বিন্যাস করতে পারবে। এখন দেখো আমরা যেমন পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস করি, পটাশিয়াম 19, আমরা যদি পটাশিয়ামের কি করি, ইলেকট্রন বিন্যাস করি, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে 1s স্কয়ার, 2s স্কয়ার, 2p টু দি পাওয়ার 6, 3s স্কয়ার, 3p টু দি পাওয়ার 6। এবার দেখো এখানে 2, 7, 10, 11, 12, 18 আর কয়টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন। তাহলে 3s এর পরে ইলেকট্রন যাওয়ার কথা কত, 3d, কিন্তু 3d থেকে শক্তি কার কম, 4s, তাহলে ইলেকট্রন যাবে কোথায়, 4s এ। এখন দেখো শিক্ষার্থীবৃন্দ এখানে কয়টা ইলেকট্রন গেছে, একটি। তাহলে চতুর্থ পর্যায়ে কয়টা ইলেকট্রন গেছে, অর্থাৎ 19 নম্বর ইলেকট্রনটি কোথায় প্রবেশ করছে, 4s এ। কারণ সে সুস্থির হওয়ার জন্য যে যদি শক্তিস্তর অর্ধপূর্ণ হয় তাহলে এটা সুস্থির হয়, যার কারণে এখানে একটা ইলেকট্রন, এখানে 6টা। এরপর আসো ক্যালসিয়াম, ক্যালসিয়াম কত, 20। তাহলে ক্যালসিয়ামে যদি 1s স্কয়ার, 2s স্কয়ার, 2p টু দি পাওয়ার 6, 3s স্কয়ার, 3p টু দি পাওয়ার 6, 4s2। তাহলে আমরা এটা কার পাইছে, এটা কার বেলায় পাইছে, এটা পেলাম পটাশিয়াম, এটা হলো ক্যালসিয়াম। এটা হলো কি সাধারণ নিয়ম, এভাবে কি হয় যে ইলেকট্রন আমরা বিন্যাস করতে পারি। এবার যদি আমরা স্ক্যান্ডিয়ামের বেলা যাই, এখন যদি আমরা যাই স্ক্যান্ডিয়ামের বেলা যাই 21, তাহলে কি হবে 1s স্কয়ার, 2s স্কয়ার, 2p টু দি পাওয়ার 6, 3s স্কয়ার, 3p টু দি পাওয়ার 6, 3p টু দি পাওয়ার 6, 4s স্কয়ার। এখন দেখো 4 কি হয়েছে,
s স্কয়ার পূরণ হয়ে গেছে, তাহলে বাকি একটা ইলেকট্রন আছে সেটা কোথায় যাবে 3d1। এখন দেখো কারণ 4s থেকে কোথায় যাবে 3d তে, 4s থেকে কোথায় যাবে 3d তে, তাহলে 4s পূর্ণ হওয়ার পর একটা ইলেকট্রন শেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করবে 3d তে। কোথায় প্রবেশ করবে 3d তে। এইটা হলো ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম, যে আমরা বুঝাইতেছিলাম যে প্রথমে 1s, তারপরে 2s, 2p, 3s, 3p, 4s, 4s, তারপরে কোথায় যাবে 3d তে। তাহলে 4s পূর্ণ হয়ে কোথায় আসছে 3d তে। এটা হলো ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম। এখন দেখো ইলেকট্রন বিন্যাসের কিছু কি আছে ব্যতিক্রম নিয়ম আছে। ইলেকট্রন বিন্যাসের কিছু কি আছে ব্যতিক্রম নিয়ম আছে। যেমন একই ব্যতিক্রম নিয়ম, একই শক্তি স্তর পিওডি, একই শক্তি স্তর কি পিওডি, এই দুইটা যদি অর্ধপূর্ণ হয় কি হয় অর্ধপূর্ণ, অর্থাৎ ফিতে ইলেকট্রন থাকবে কত 6, ডিতে থাকবে 10, অর্ধ হলে কত হবে যদি কি হয় অর্ধপূর্ণ হয় তাহলেও কি হবে ইলেকট্রন বিন্যাস সুস্থির হবে। অর্থাৎ কোনো একটা শক্তি স্তর পূর্ণ হলে অথবা অর্ধপূর্ণ হলো ইলেকট্রন বিন্যাসটা কি হয় সুস্থির হয়। তাহলে এখানে উপর শক্তি স্তর পি এবং ডি, যদি পি এবং ডি কি হয় অর্ধপূর্ণ হয় তাহলে ইলেকট্রন বিন্যাস সুস্থির হয়। তাহলে এখন দেখো এই ব্যতিক্রম নিয়ম ক্রোমিয়াম 26 সাধারণ নিয়ম হওয়ার কথা ছিল 1s স্কয়ার 2s স্কয়ার 2p টু দি পাওয়ার 6 3s স্কয়ার 3p টু দি পাওয়ার 6 3d টু দি পাওয়ার 4 4s স্কয়ার। এই ছিল সাধারণ নিয়ম। তাহলে এখানে 2 2 2 4 2 2 4 6 7 10 10 20 21 22 23 24, এটা ছিল সাধারণ নিয়ম যে ইলেকট্রন 1s স্কয়ার 2s স্কয়ার 2p টু দি পাওয়ার 6 3s স্কয়ার 3p 4s স্কয়ার 3d, এই ছিল কি সাধারণ নিয়মে ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা। কিন্তু এখানে দেখো ব্যতিক্রম 1s স্কয়ার 2s স্কয়ার 2p টু দি পাওয়ার 6 3s স্কয়ার 3p টু দি পাওয়ার 6, এখানে থাকার কথা কটা 10, অর্ধ হলো 5 3d টু দি পাওয়ার 5 4s1। তাহলে এখানে দেখো 4s1 অর্ধপূর্ণ 3d কি অর্ধপূর্ণ, তাহলে ইলেকট্রন বিন্যাসটা কি হয় সুস্থির হয়। তাহলে এটা হলো কি সাধারণ নিয়মের ক্রোমিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস হলো এটা। কেমন সঠিক ইলেকট্রন বিন্যাস হলো এইটা হলো কি ইলেকট্রন বিন্যাসের সাধারণ ইলেকট্রন বিন্যাসের কি নিয়ম ব্যতিক্রম নিয়ম। তাহলে ইলেকট্রন বিন্যাসের কতগুলো কি আছে সাধারণ নিয়ম আছে এবং ব্যতিক্রম নিয়ম আছে। শিক্ষার্থীবৃন্দ আজ আমরা কি শিখলাম যে কিভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করব। তাহলে আমরা শিখলাম ইলেকট্রন বিন্যাস করতে হলে আমার প্রথমে ধারণা থাকতে হবে প্রধান শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা, তারপরে থাকতে হবে ধারণা উপর শক্তি স্তরের এবং উপর শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে। এরপর আমার জানতে হবে ব্যতিক্রম নিয়মটাকে, তাহলে আমি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আজ আমি ক্লাস এখানে শেষ করব। আগামী ক্লাসে আমরা আইসোটোপ পড়াবো।
আগামী ক্লাসে আমি আইসোটোপ পড়াবো। তোমরা এই ইলেকট্রন বিন্যাস ভালোভাবে এটা শিখবে। ধন্যবাদ।